তিনটা বিষয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো ফ্যাসিস্ট আমলের ১৩ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করতে যাচ্ছে সরকার। খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বাংলাদেশের সেনাবাহিনী। সরকার কি অনুমোদন দিবে সেনাবাহিনীকে? সেনাবাহিনী কি চায় সরকারের কাছে? তাদের গুম খুন সংক্রান্ত বিচারের ধরনের দাবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনী মাঠে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, সেখান থেকে ব্যারাকে ফেরত যাওয়ার একটি তাড়না রয়েছে। নাহিদ ইসলাম একটি গুরুতর অভিযোগ করেছেন, সব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয়, মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। খুবই সত্য ঘটনা। কিভাবে সম্ভব? এখনও কাদের মাধ্যমে মাফিয়ারা সক্রিয় রয়েছে? মাফিয়ারা কেন শাস্তি পায় না? বা অপরাধী এসব মাফিয়ারা সবসময় ক্ষমতার সাথে থাকে কিভাবে, কাদের হাত ধরে? এই বাংলাদেশের বর্তমানের এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে সেনাবাহিনী সংক্রান্ত যে ইস্যুটি, সেটি নিয়ে আলাপ করি। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় সেনাবাহিনী। ব্যারাকে প্রত্যাবর্তন করতে যাচ্ছে তারা। বর্তমানে মোতায়েন আছে ১৫,০০০ সেনা সদস্য। অনেক, বেশিরভাগই ব্যারাকে ফিরে গিয়েছে। ৬৪ জেলায় ক্যাম্প আছে ৫০টি, এবং তাদের সাফল্য ১০,০০০ অস্ত্র তারা এখন পর্যন্ত জব্দ করেছে, ছুরি চাক্কু সহ। ২২,০০০ দুর্বৃত্ত গ্রেপ্তার হয়েছে। সংসদ ও ছাত্র সংসদ নির্বাচনে তারা দায়িত্ব পালন করে বেশ প্রশংসিত হয়েছে। এই সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী। কখন? শেখ হাসিনা পালানোর পরে। বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার, সিভিল প্রশাসনের অনুরোধে মাঠে দায়িত্ব পালন শুরু করে। এর কিছুদিন যাওয়ার পর তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহারের ক্ষমতা দেওয়া হয় না। এই ধরনের অর্ধদায়িত্ব নেয়ার ক্ষেত্রে সেনাবাহিনী তখন অনীহা দেখিয়েছিল। তখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করার অনুমতি দেয় দেশের স্বার্থে। বর্তমানে সারা দেশে প্রায় ১৫,০০০ সেনা সদস্য মোতায়েন আছে। ৬৪ জেলায় ক্যাম্প আছে ৫০টি, ঢাকা বিভাগের জেলাগুলোতেই ক্যাম্প আছে ২৫টি, আর সারা দেশে ২৫টি। আর তার মধ্যে ঢাকা জেলা মহানগরে ক্যাম্প আছে ১৪টি। জুলাই গণ অভ্যুত্থানে পর সারা দেশে ২০৬টি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পরে ক্যাম্প সংখ্যা বাড়তে থাকে। তবে গত সংসদ নির্বাচনের পর বেশিরভাগ ক্যাম্প উঠিয়ে নেয় সেনাবাহিনী। সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার, সন্ত্রাস দমন, চাঁদাবাজি উচ্ছেদে বেশ ভূমিকা পালন করে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী বেশ প্রশংসিত হয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনী আসলেই দক্ষ। কোনো কিছু তাদের হাতে, যেমন বাংলাদেশের পরিবহন ব্যবস্থার যে দুর্গতি, সেনাবাহিনীর হাতে যদি পাইলট প্রকল্প হিসেবেও একটি সেকশন তুলে দেওয়া হয়, সেনাবাহিনী সাকসেস হবে। বাংলাদেশের জ্যাম থাকবে না, তাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। কিন্তু বিআরটি কি এই কাজ করবে? কখনো। ট্রাফিক পুলিশ কি এই কাজ করবে? কখনো করবে না। কারণ তাদের সাথে জনগণ তখন পার্থক্য বুঝে ফেলবে। পুলিশ যে অকেজো, ট্রাফিক যে অকেজো, এটা তো তখন প্রমাণিত হয়ে যাবে। কিন্তু ওই যে সেনাবাহিনীর মধ্যে ওয়াকারের মতো কিছু লোক থাকে না, তাদের কারণে অনেক ক্ষেত্রে সেনাবাহিনী দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু জনগণ এটা বুঝে যে আপাদমস্তক সেনাবাহিনী ভালো, বেশিরভাগই ভালো। কিন্তু ওই উপরে বসে থাকা কিছু লোক সবসময় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা সেনাবাহিনীকে ব্যবহার করে। ফ্যাসিস্ট সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিতে যাচ্ছে সরকার। তারা কারা, এটা একটা জানা বেশ জরুরি।
আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অতিমাত্রায় উৎসাহী বলে পরিচিত পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় 13 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার। তাদের বিরুদ্ধে অতীত বিরোধী রাজনৈতিক দলের উপর দমন নির্ভরের অভিযোগ রয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এদের মধ্যে রয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ডক্টর FM মাসুম রাব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট আশরাফুজ্জামান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি JM নাফিউল ইসলাম, মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, PBN হেডকোয়ার্টারের ডিআইজি মুনিবুর রহমান, রংপুর সব ডিআইজি লেভেলের। নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন এটা খেয়াল করেছেন কিনা আপনারা? নাহিদ ইসলামের অভিযোগ ছিল সব ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয়, মাফিয়া চক্র রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রতিশ্রুতি গভীর সংকটে, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা চলছে, ব্যাংক লুটেরা ও ঋণ খেলাপিদের পুনর্বাসন চলছে। সংস্কার না হলে রাজপথে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি। সব ক্ষেত্রে ডিপ স্টেটের। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। ছাত্র জনতার এক দফার ভিত্তিতে 15 বছর ঝেঁকে বসা ফ্যাসিস্ট হাসিনা শাসনের পতন ঘটেছে। সেই গণঅভ্যুত্থানে কেবল একটি সরকার পতনের আন্দোলন ছিল না, বরং এটি ছিল বৈষম্য দূর করা, অন্যায় অবিচার দূর করা, অর্থনৈতিক বৈষম্য দূর করা, ব্যাংক লুটপাটকারীদের বিচার করা, আইন অমান্য গুম খুন হত্যাকারীদের বিচার করা এবং হাসিনা সরকারের সকল দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু এখনও ডিপ স্টেটের যে প্রভাব সরকারের মধ্যে, তাতে বোঝা যায় রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রতিশ্রুতি গভীর সংকটে আছে। পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে ক্ষমতাসীনরা, ব্যাংক লুটেরা ঋণ খেলাপির পুনর্বাসন চাচ্ছে। সব ক্ষেত্রে ডিপ স্টেটের একটা প্রভাব রয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর ভিতরের উচ্চপদস্থ যেসব অপরাধী কর্মকর্তা রয়েছে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা এখানে, জ্বালানি সংকট মোকাবেলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, অর্থাৎ কমন কমিটি বিরোধী দল থেকে সরকারি দল থেকে লোক নিয়ে জ্বালানি সংকট সমাধানের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য প্রস্তাব দিয়েছিল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই প্রস্তাব গ্রহণ করেছে অতিরিক্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এবার একটা মজার ঘটনা বলতে চাই। কলকাতাতে নির্বাচন চলছে আজকে। ঢাকায় 100 দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত। সাগরে ডুবছে শত শত যুবকের রঙিন লাশ। মজার খবরটি হলো এই, শাহবাগী ব্লগার ঢাকা থেকে পালিয়ে ভারতে গেছে, সেখানে গিয়ে হিন্দুত্ববাদী সাধু সেজেছে। দেখেন, হিন্দু সাজছে। সামিউর, তার নাম হইল সানিউর, সেখানে গিয়ে সাজছে সাধু সামি, মানে হিন্দুত্ববাদী এবং হিন্দু সেজে গেছে। এই হইল বাম রামদের কাজ। প্রতারণা, ব্যক্তিত্বহীনতাই তাদের আসলে জীবনের মুখ্য বৈশিষ্ট্য চরিত্রের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।